আপনার বিয়ে বৈধ, বাচ্চা অবৈধ, এটা কোনো যুক্তি হতে পারে? 90 একটা বড় রাজনৈতিক আন্দোলন হয়েছে, অসাধারণ। মুক্তিযুদ্ধ গণঅভ্যুত্থান তো নাকি? তাও না, এই যে ভাই, এটা আপনি খোঁচা দিলেন। আপনি যেটা বলেন এই যে আপনি 69 না বানান, প্লিজ। না 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 ভাই, প্লিজ আমার মতো বলতে দেন ভাই। আপনারটা আপনি বলেন ভাই, আপনারটা আপনি বলেন। বন্ধ করে দেন অনুষ্ঠান, বলুন আপনারটা প্লিজ আপনি বলেন। আর বন্ধ করতে বললে বন্ধ করতে বলেন। এখন আসি আপনি বলছেন কেন আমি শহীদ মিনারে যাই নাই, আমি আবু সাইদের ভাই অথবা পিতাকে দিয়ে আমি কেন শপথ নেই? কে মানা করেছিল আপনাদের? আমি হাদির পক্ষ থেকে দুঃখিত বলছি, আমি জানি না হাদি বলবে কিনা। না, আমি তো কোনোভাবেই দুঃখিত না ভাই, আমাকে ভালোবেসে হয়তো বলেছেন। কারণ আমি যদি হাবিব ভাইকে দুঃখ দিতাম তাহলে দুঃখ দিয়ে হতাম। সব দল কাছাকাছি আছে, এটা বরং মিডিয়া উস্কিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ তো জাতি গঠনের জন্য জামাতের সাথে বসে নাই, চেহারা দেখায়, রাস্তায় নামে, এইখানে বসে জয় বলে, যাত্রাবাড়ি গিয়ে বাংলা বলে। বিএনপি আজকে বলেছে, যেটা মির্জা ফখরুল বলেছেন, যে রেফারি যে নিরপেক্ষ ভূমিকার কথা তারা দেখছেন না। আপনি অন্তর্বর্তীকালীন মানে সরকারকে নিয়ে আপনি জামাতের প্রশ্ন দেখেন, এনসিপির প্রশ্ন ধরেন, একটি রাজনৈতিক দল কি বলেছে যে এই সরকার তার নিরপেক্ষ যোগ্য ভূমিকা পালন করেছে? প্রত্যেকের কিন্তু প্রশ্ন আছে। আর নাগরিকদের যদি বলেন এই সরকার যদি গণভোট করার আগে তারা যে কোনো ধরনের একটা ভোট করতে পারে, তাদের গ্রহণযোগ্যতার মাত্রা কতটুকু আপনি তাহলেই পেয়ে যাবেন যে তাদের প্রতি মানুষের কতটা আস্থা আছে। আমি আবারও বলি, এই সনদ, সংবিধান, সংস্কার উদ্দেশ্য হচ্ছে মানুষ। সেই মানুষ যদি ভালো না থাকে সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। সমস্ত কেন্দ্র হচ্ছে থাকে যেন মানুষ, মানুষের ভাবনা। এবং যে সংখ্যা বলছেন, আমি শুধু নির্বাচন নিয়ে না, অনেক দিন ধরে আমি বলছি, দেখেন আজকে মানুষ, বাংলাদেশের মানুষ কি শিক্ষিত কি কম শিক্ষিত মানুষ যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়। অনেক বছর ধরে, গত 20 বছর ধরে আপনি একই চিত্র দেবেন। কেন মানুষ দেশ ছাড়তে চায়? কর্মসংস্থানের পাশাপাশি সে দেশে ভবিষ্যৎ দেখে না, সে দেশে সংখ্যায় থাকে। কখনো সেটা ক্রস ফায়ার, কখনো গুম, কখনো মব। এই যে মানুষের মধ্যে সংখ্যা দেখেন আপনি, জুলাই আগস্টের পর সারা পৃথিবী থেকে শুনেছিলাম আমরা তরুণরা দেশে আসবে, কিন্তু আপনি যদি খোঁজ নেন সবাই যে কোনো মূল্যে দেশ ছাড়তে চাইছে। এই যে সংকটটা, আমি আবারও বলি, আমি শেষ করে আপনার শুধু নির্বাচন নিয়ে না, পুরো ভবিষ্যৎ, দেশ, অনেক কিছু নিয়ে মানুষের মধ্যে কিন্তু শঙ্কা রয়েছে। যে সংখ্যাগুলো দূর করার যে দায়িত্ব দেশের রাজনৈতিক দল বা সরকার, তার কখনো সেটা করতে পারেনি। জি, শরীফুল হাসান, অসংখ্য ধন্যবাদ। শরীফ ওসমান হাদী, আসতে চাই, নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছেন, এটিকে আসলে চলমান রাজনীতিতে আমাদের বাংলাদেশে যা চলে দোষারোপ, এই হিসাবেই দেখছেন না পিছনে আসলে একটা নির্বাচন বানচালের খেলা চলছে? ধন্যবাদ। মানে দেখুন, মানে এই সময়টা বা এইবারের নির্বাচন সব নিয়ে এইটার সাথে অতীতের যে কোনো সময়ের সাথে রিলেট করাটারই একটা মুশকিল আছে। ধরেন অনেকে বলে না যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে সেই আমেজ তো দেশে শুরু হয় না নির্বাচনের আগে। মানে এটা তো ওটার সাথে আপনি রিলেট করতেও পারবেন না। এর আগের সরকারগুলো 5 বছর যখন 4 বছরই শেষ হয়ে যায় তখনই তো নির্বাচনে ডামাডোল বাজে, যখন দেশে নির্বাচন ছিল গত 15 বছর বাদে। তো এখন আমি একদম মানে ইসের জায়গা থেকে ধরেই নিলাম এই সরকার 100% চেষ্টাই করছে। এখন ধরেন এই চেষ্টা করবার পরেও আপনি যতই নির্বাচনী ডামাডোল বাজিয়ে দেন, এরপরও কি আপনি বলতে পারবেন যে 1400 ডকুমেন্টেড শহীদ পরিবার সে তো প্রতিদিন ভয়েস দিবে যে আমার বাচ্চার একটা বিচার আমি পাই নাই, তোমরা নির্বাচন করো। এখন ধরেন বিএনপি, জামাত ইসলামী, অপরাপর আমরা সবাই প্রচুর নির্বাচন করলাম, তো তাতেও কি আপনি এই 1400 শহীদের পরিবারের ভয়েস তো বন্ধ করতে পারবেন না, কারণ এখন পর্যন্ত আমরা একটা রায় পাই নাই। নাম্বার 2, আসেন যে অগণিত যে আহত, এখন পর্যন্ত তাদের বিচার, আপনি সেদিনকে দেখেছেন 2 দিন আগে একটা বাচ্চা সে ট্রাইব্যুনালে এসেছে। মানে এখন আমাদের মুশকিলটা কি, আমরা এখন এই পজিশন নিলেই বলবে যে আমরা গণতন্ত্র বিরোধী, নির্বাচন বিরোধী। তো আমাদের যেটা দেখেন বরাবর কথা যে নির্বাচন বানচালের আমার তরফে যেটা আমরা এখন বুঝি যে পলিটিক্যাল কোনো পার্টি ওরকম করে চাওয়ার কোনো কারণ নাই। যেটা হতে পারে, যেমন জামাতের আজকে বক্তব্য দেখলাম মাত্র, জামাত বলল যে গণভোট আগে করে প্রয়োজনীয় নির্বাচন পিছিয়ে যাক। এই পিছিয়ে যাক তো আমি এটাকে বানচাল বলে রিড করতে চাই না। এর মানে আমি ফোকাস করতে চাই যে গণভোটটা তো এই মাসেও নভেম্বরেও সম্ভব। এমনকি আমি দেখেছি শিশির মোহাম্মদ মনির একই প্রোগ্রামে, এনসিপির প্রোগ্রামে আমিও ছিলাম, সেখানে তিনি বলেছেন যে এখন যেটা হয়েছে এতে নভেম্বরের 30 তারিখের মধ্যেই গণভোট দেওয়া সম্ভব। এই কারণে এর আগে দেশে যতগুলো গণভোট হয়েছে কোনোটা 22 দিন আগে, 26 দিন আগে, 21 দিন আগে এরকম ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো তো গণভোটের প্রশ্নে কখন হবে এই প্রশ্নতে এখনো ঐক্য আসতে পারে। এখন দেখেন, প্রথম হলো গণভোট কখন হবে এটা তো অনেক রয়েই গেছে। এরপর আজকে বিএনপির সালাউদ্দিন ভাই আবার বলেছেন যে ঐক্য কমিশন মূলত অনৈক্য তৈরি করে দিয়েছে। এখন মুশকিলটা হলো প্রত্যেকটা রাজনৈতিক দলই বলছে যে আমরা জনগণের কথাটা বলছি। এখন আপনি যে যার লেন্সকে জনগণকে দেখছে। বিএনপির সুবিধাটা হলো যেহেতু সে বড় পার্টি এবং তার হাতে ওই অর্থে মানুষ বেশি, সুতরাং সেই শরিকানাটা বেশি দাবি করছে। কিন্তু আমরা যদি ঠিক উল্টা কথাটা রাজনৈতিক দলগুলোকে বলি যে ঐক্যমত্য কমিশন তাদের ক্যাপাসিটিতে যে প্রাণান্তকর প্রচেষ্টাটা করলো, আপনারা পলিটিক্যাল পার্টি তো ঐক্য পৌঁছাতে পারলেন না, আপনারা এতগুলো ডিসেন্টিং নোট দিলেন। এবং দেখেন, আপনি কি বলতে পারবেন যে এই দায়টা কার? মূলত এই দায়টা কার? এই দায়টা কার? আমি আবারও বলবো বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির।
ধরেন জাতীয় ঐক্যমত্য কমিশন নাই, আমি বললাম আমরা তো সবাই প্রচুর গালিগালাজ করছি না, ঐক্যমত্য কমিশন এসেছে, খাওয়া দাওয়া করেছে, ব্যাপারটা এমন যেন ঐক্যমত্য কমিশনের এই কয়জনের দুনিয়ার কোনো খাবার ছিল না, তারা বাংলাদেশে খাইতে আসছে, ধরেন এটা নাই। তো এই দেশকে দাঁড় করানোর দায়িত্ব কার? পলিটিক্যাল পার্টির না? তো একটা না একটা পলিটিক্যাল পার্টিকে তো দায়িত্ব নিতে হতো, আসেন প্লিজ বসি। তো এই যে পলিটিক্যাল কনসেনসাস আমরা তৈরি করতে পারলাম না জাতি গঠনে, রাষ্ট্র গঠনে, এইটাই আপনি ধরেন ঐক্যমত্য কমিশন ফেল করলো, বিদেশ চলে গেল, তারপর এই দেশ যদি ধ্বংস হয়ে যায়, এই দায়িত্ব কি ঐক্যমত্য কমিশনের নাকি পলিটিক্যাল পার্টিগুলোর? যে তারা সবাই বাংলাদেশপন্থী দল, সবাই জুলাইয়ের শরিক, এরপরও তারা কাছাকাছি জায়গায় আসতে পারলো না কেন? এর মানে হলো আমাদের ওই যে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি, নিজের উপরে দায় মোটেও নাই। সেখানে কোনো সংশোধন হয় নাই, না হয় নাই, হইলে তো আমরা এতগুলো নোট অফ ডিসেন্ট দেখতে পারতাম না। সেই চাপিয়ে দেওয়ার সংস্কৃতি এখনো আছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, of course আছে। হাদিব, অসংখ্য ধন্যবাদ। রেজাউল মনিব, আসতে চাই যে গণভোট কখন হবে এই প্রশ্নে নির্বাচন পিছিয়ে যাওয়ার যে শঙ্কা বিএনপি সহ অনেকগুলো দল করছে, এখন প্রশ্ন হচ্ছে এই দায় তো আসলে কেউ নিতে চাচ্ছে না। জি ধন্যবাদ, যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার সালাম। দেখেন 5 তারিখের পরে আমরা বলছিলাম যে 100% বিরোধিতার রাজনীতি করার দরকার নেই। এখানে রাজনীতিটা দুইটা জায়গার থেকে আটকাইছে আমার যেটা মনে হয়, একটা হলো দলীয় স্বার্থের রাজনীতি আর একটা হলো জাতীয় স্বার্থের রাজনীতি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যেখানে জাতীয় স্বার্থের রাজনীতি করার দরকার সেখানে সবাই যার যার দলীয় স্বার্থের রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আজকে গোটা দেশের একটা গণতান্ত্রিক উত্তরণ পুরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দেখেন এখানে গণভোটের কোনো দরকার নেই, এটা আমি প্রথম দিক থেকে বলে আসতেছি। সেটা আগে এটার কোনো আইনি ভিত্তিরও দরকার নেই। শেষ করি আমি 2টা পয়েন্ট আগে বললে 2টা পয়েন্ট বললাম কি, গণভোট দরকার নাই, আইনি ভিত্তি দরকার নেই। আগে আসে আইনি ভিত্তির কথা। এই সরকার কারা গঠন করছে? সম্মিলিত সমস্ত শক্তি, গণ অভ্যুত্থান তার ম্যান্ডেট, গণ অভ্যুত্থান ইজ দেয়ার। তাহলে আলাদা আইনি ভিত্তি কেন দরকার? আপনি যখন আলাদা আইনি ভিত্তি দাবি করেন তার মানে আপনি গণ অভ্যুত্থানকে আন্ডারমাইন করেন, 1 নাম্বার। তারপরেও এই সরকার আগের সংবিধানের রেফারেন্স এবং গণ অভ্যুত্থান দুইটার সম্মিলিত অবস্থান এবং সমস্ত দল এবং নির্দলীয় জনগণের ঐক্যমতের ভিত্তিতে বা সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। ফলে তার আলাদা করে আপনার বৈধতা প্রমাণের কোনো দরকার নেই, আইনি ভিত্তির প্রয়োজন নাই। কারণ হলো এই সরকার যদি বৈধ হয়, সরকারের গঠিত কমিশন যদি বৈধ হয়, সেই কমিশনের প্রণীত জুলাই সনদের আবার আলাদা করে আইনি ভিত্তি কেন দরকার? আপনার বিয়ে বৈধ, বাচ্চাও বৈধ, এটা কোনো যুক্তি হইতে পারে না, 1 নাম্বার। 2 নাম্বার হইল আপনার এটা গেল আইনি ভিত্তির তর্কটা। তার গণভোট যেই বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের একটা পুনর্গঠন লাগবে, শুধু সংস্কার না, এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া এবং মানুষ জনগণ কারো কোনো দ্বিমত নাই। যেই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই সেই বিষয়ে কেন গণভোট দিবেন আপনি? এইবার সংস্কার করার প্রক্রিয়া সবার একরকম হবে না, কারণ সমস্ত দলের রাজনৈতিক ইডিওলজি, মতাদর্শ একই রকম না। একটা গণতান্ত্রিক দল তার সংস্কার করার প্রক্রিয়ার ক্ষেত্রে সে পার্লামেন্টারি ডেমোক্রেটিক পদ্ধতিটাকে গুরুত্বপূর্ণ মনে করবে। একটা ইডিওসেন্ট্রিক দল সে করবে অভ্যুত্থান, ভাববে বিপ্লব, সে বিপ্লবী জিনিসপত্র চিন্তা করবে, স্বাভাবিক, নাথিং রং উইথ দ্যাট। এখন এইটা বলেন, এই বিতর্কে যদি নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা করছেন, জি বলুন। ফলে এই যে আপনার মতাদর্শগত পজিশন, সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনি সরকারের ক্ষমতার ভেতরে আপনার ভরকেন্দ্রকে যখন আপনি ব্যবহার করবেন, তখন প্রশ্ন উঠবে যে আপনি এই যে ওবায়দুল কাদেরের আমলের যে খেলাধুলার বিষয়গুলো, সেগুলো আবার সামনে হাজির হইল যে আপনি রেফারি হয়ে তো খেলতে পারেন না। আপনি যেই জিনিসটার আপনার ধরেন অলরেডি এখানে ঐক্যমত আছে, সংস্কার সবাই করবে, আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, ধরেন আপনি কারণ বাজার রাস্তা হয়ে যেতে পারেন, আমি মগবাজার রাস্তা হয়ে যাব। এখন জনগণ যদি মনে করে না মগবাজার রাস্তা হয়ে যাওয়া ভালো, তো মগবাজারিদের ভোট দিবে। আর যে মনে করবে কারণ বাজার রাস্তা হয়ে যাওয়া ভালো, সে কারণ বাজারিদের ভোট। তাহলে রনিবে এতটুকু এইটা বলুন যে রেফারি হয়ে, আপনি যেমনটি বলছেন, রেফারি হয়ে যখন কেউ খেলে তার পরিণতি কি? তার পরিণতি হইল আপনি গণ অভ্যুত্থানের নামে জনগণের আকাঙ্ক্ষাকে আন্ডারমাইন করছেন। সেটা কিভাবে? আওয়ামী লীগ যেটা, এই রাজনীতি আমরা দেখছি বহু পুরানা ট্যাকটিক্স, মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সমস্ত কাজকর্ম করছে, এবং গণভোট, রেফারেন্ডাম, এগুলো আইয়ুব খানের মডেল, পার্লামেন্টারি ডেমোক্রেসি। দেখেন এই রাষ্ট্রের সংস্কার লাগবে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, সংস্কার না, আমি বলি পুনর্গঠন লাগবে। সেই পুনর্গঠনের পদ্ধতিটা আপনি ডেমোক্রেটিক পদ্ধতি মাইনা করবেন না অগণতান্ত্রিক পদ্ধতিতে নিজের দলীয় স্বার্থ রক্ষাকে মাথায় রেখে করবেন, সেটা জনগণ ডে বাই ডে বুঝে যাচ্ছে। এই জন্যই তো প্রশ্নটা আসতেছে যে আপনি দলীয় স্বার্থের রাজনীতি করতেছেন না জাতীয় স্বার্থের রাজনীতি করতেছেন। ধরেন এখন নির্বাচন না হইলে সুবিধা কার? তারা নির্বাচন চায় না। এখন সব দলই বলবে আমরা নির্বাচন চাই, কারণ নির্বাচন না চাই আবার ক্ষমতা চাওয়া রাজনীতি আপনি করতে পারবেন না, এটা কন্ট্রাডিক্টরি। এখন নির্বাচন যদি আপনি চান না, বা আপনি যদি এমন কাজকর্ম করেন যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে,
আপনার পজিশন আর হাসিনার পজিশন এক হবে, আপনার পজিশন আর ইন্ডিয়ার পজিশন এক হবে, আপনার পজিশন আর সাদাবাজের পজিশন এক হবে। কারণ অলরেডি যে সাদার জায়গাটা দখল করছে, এই নির্বাচন হয়ে ক্ষমতার একটা পরিবর্তন হইলে ওর হাত থেকে সাদার জিনিসটা ছুটে যাবে। ফলে এই জিনিসগুলো দায় আপনি নিতে পারবেন কিনা, আপনি এফোর্ড করতে পারবেন কিনা, এইটা মাথায় রেখে রাজনীতি করেন। রনি ভাই, এই আরো প্রসঙ্গ থাকলো শরীফ ওসমান হাদী, আপনার কাছে আসতে চাই যে যেটি আমাদের রনি ভাই বলছিলেন যে গণভোট আদৌ প্রয়োজন আছে কিনা। না, রনি ভাই এটা আরো যে জায়গা থেকে বলেছেন, এটা তো অফকোর্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু তাহলে আর একটু পিছনে যেতে হবে আমাদের। ভাই এটার সাথে এটাও বলেছেন যে আমরা তাহলে যে সংবিধান মানে সংস্কার সভা বা এইটা যদি আমরা করে সরাসরি করে ফিরতে পারতাম, তাহলে এইটা করতে হলে যেটা আমাদের করা লাগতো সেটা হলো আমাদের ওই শপথটা আর বঙ্গভবনে গিয়ে চুপ্পু সাহেবের অধীনে করা দরকার ছিল না, এবং ক্যান্টনমেন্টে গিয়েও পলিটিক্যাল পার্টির হাজিরা দেওয়া দরকার ছিল না। ক্যান্টনমেন্টের প্রয়োজন হলো চেয়ার টেবিল নিয়ে শহীদ মিনারে আসতো, জনতার সামনে থাকতো, পলিটিক্যাল পার্টি তাদের স্টেক হোল্ডার হিসেবে কথা বলতো, এবং প্রফেসর ইউনূস তার ক্যাবিনেট নিয়ে শহীদ মিনারে জনতার সামনে যদি শপথ গ্রহণ করতেন, তাহলে এইটাই সব থেকে বড় গণভোট। জনতার সামনে জনতার গণ অভ্যুত্থানের সরকার শপথ নিয়েছে, আপনি তো সেটা আমরা তো করি নাই। আমরা তো সব পলিটিক্যাল পার্টি দেশের সংকট কাটানোর জন্যই তাকে ক্যান্টনমেন্টে যেতে হয়েছে আলোচনার জন্য। তারপরে শহীদ মিনারে আপনি শপথ না নিয়ে আপনাকে তো বঙ্গভবনেই নিতে হয়েছে, এবং ট্র্যাডিশনাল সংবিধানের মধ্যেই আপনাকে থাকতে হয়েছে। যেহেতু থাকতে হচ্ছে, তাহলে ধরেন আমাদের একটা যেটা ব্যাপার আমরা বলি না, সেটা হলো এই যে পলিটিক্যাল পার্টিস গুলো আছে অবশ্যই তারা জনস্বার্থেই রাজনীতি করেন, তাদের কথা বলেন। এখন ধরেন এই যে সরকারটা আছে, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে ডিজোন করে নাই, দ্যাট মিনস অন্ত করেছে। তাহলে এই সরকারের নিজেরও কিছু দায়বদ্ধতা আছে কিনা বলেন তো? মানে 18 কোটি মানুষের সমস্ত স্টেক হোল্ডার শুধুই কি পলিটিক্যাল পার্টি, নাকি এইখানে যারা ধরেন ডক্টর ইউনূস তো কোনো পলিটিক্যাল পার্টি থেকে মানে সবার সম্মতিতে তিনি গেছেন, কিন্তু তারও তো একটা জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। ধরেন এখন যদি আজকে 100 শহীদ পরিবার কালকে শাহবাগে এসে দাঁড়িয়ে বলে যে আপনি একটা বিচার না দিয়া 100 না, আমি বললাম 1400 শহীদ পরিবার, ধরেন প্রফেসর ইউনূস মনে করলেন নির্বাচনের আগে শহীদ পরিবারের সাথে একবার কথা বলা দরকার, শহীদ পরিবার সবাই আসলেন এবং তিনি বললেন যে একটা বিচার না দিয়ে আপনি আমাদেরকে ঠিক কোন জায়গায় রেখে আপনি ক্ষমতায় মানে আপনি চলে যাচ্ছেন। মানে এইটা কি শুধুই এই জন্য যে প্রফেসর ইউনূসেরও ক্ষমতা বিলম্বিত করতে হবে, নাকি তারও ঐতিহাসিক দায় রয়ে গেছে? সেক্ষেত্রে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো তো বলছে যে এই ক্ষমতা আসবে বিচার চলবে। এখন দেখেন, একটা হলো এরকম বলা, এটা আমরা দুনিয়ার সব থেকে যে খারাপ মানুষ আমি তো ভালো কথাই বলি, আর একটা হলো করা। বাংলাদেশের মানুষ আসলে ধরেন এরকম তো আরেকটা দারুণ বোঝাপড়া রূপরেখা এরশাদ পরবর্তী আন্দোলন হয়েছিল না? বলেন তো আমাদের রাজনৈতিক দলগুলো যে সমঝোতা করেছিল, এবং আমরা এইবার জুলাই সনদটা কি করতে চেয়েছিলাম যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, না সবাই ঐতিহাসিকভাবে একমত হয়েছে, যে যার মতো করবে, এরকম একমাত্র ওই যে তখনও তো এরশাদের পরে হয়েছিল, একমাত্র সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন ছাড়া আর কোনটা রাজনৈতিক দলগুলো করেছে? অথবা আমি আপনাকে আরো বলি, ইভেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার দেয়, আপনি যদি পরবর্তী নির্বাচনের সময় ইশতেহার ধরে ধরে দাগ দিতে শুরু করেন, বলে তো কয়টা রাজনৈতিক দল সেই ইশতেহারে কয়টা টিক দিতে পারবে? তো এগুলো তো বাংলাদেশের সংকট, যে আমরা এই আস্থাটা আমাদের মধ্যে তৈরি হয় নাই। হ্যাঁ, এই আস্থাটা একদিনে যাবেও না, কিন্তু দেখেন অতীতের যে কোনো সময়ের সাথে আপনি এই সময়টাকে রিলেট করতে পারবেন না। এর কারণ হলো আপনি আমি যখনও গণভোট আগে হবে না পরে হবে, নোট অফ ডিসেন্ট থাকবে না থাকবে, তখনও জুলাইয়ের আহত মানুষ মারা যাচ্ছে, তখনও। এখন আমাদের ডিসপিউটটা হলো দুই জায়গায়। আমরা যখন জুলাইয়ের মালিকানা দাবি করি তখন সকল পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা অফকোর্স বলি আমাদের 400, আমাদের 500, এটা বলি। আবার শহীদ পরিবার যদি যেই কথা বলে যে আমার আপনি ন্যূনতম বিচারটা আমার হাতে কিছু দিয়া তারপরে আপনি নির্বাচনে একটু বেশি ফোকাস করেন, তখন কিন্তু আমরা আবার তাদেরকে মানে নির্বাচন বিরোধী বলি। এই যে আমাদের একটা জায়গা, এই জায়গাটা আমরা কিভাবে সমাধানের জায়গায় পৌঁছাবো? তো আমার মনে হয় যে আমরা বরং যে আলোচনাটা করছি গণভোট আগে হবে না পরে হবে, তার থেকে মনে হয় আমাদের ফোকাস করা উচিত যে এই যে আজকে মানে যে আদেশ যেটা করা হলো যে পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল সেখান থেকে সরকার কিছু কাটছাট করে নোট অফ ডিসেন্টকে তুলে দিয়ে তাদের মতো করেছে। আমরা বরং এই প্রশ্ন করতে পারি, পলিটিক্যাল পার্টিগুলো বলেছে এই এখতিয়ার কি ঐক্যমত্য কমিশন বা গভর্নমেন্টের আছে কিনা? যদি গভর্নমেন্ট এখন নিশ্চিত করে না ঐক্যমত্য কমিশন করেছে, তো আমাদের একটা কথা সেটা হলো এই যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে, কমপক্ষে 10টা সংবাদ সম্মেলনে আমরা হাজারবার বলেছি, আমাদেরকে অনেক শহীদ পরিবার এসে বলেছে, একটা মানে সকল শহীদ পরিবারের সাথে ঐক্যমত্য কমিশন কি একবারও বসেছে? পলিটিক্যাল পার্টি অফকোর্স গুরুত্বপূর্ণ, কিন্তু এর স্টেক হোল্ডার কি শুধুই পলিটিক্যাল পার্টি? তো আপনি কি তাদের সাথে একবার বসেছেন? তারা কি চায় সে কথা শুনেছেন? শরীফ ওসমান হাদী, অসংখ্য ধন্যবাদ। শেখ নিয়ামুল করিম ভাই আসতে চাই শুরুর দিকে আলোচনা আপনি বলেছেন, তারপরে আরেকটু বিস্তারিত শুনতে চাই যে বিএনপি বলছে যে সরকার ঐক্যমত্য কমিশন এবং এই দুটি বিষয় যে একেবারে একটি দলের হয়ে
কাজ করছে বা একটি দলের পক্ষে কাজ করছে এবং আকার ইঙ্গিতে আপনাদের কথাই বলছে, জামাত ইসলামের কথাই বলছে। এখন এই জায়গাতে নির্বাচন নিয়ে যে বড় ধরনের যে শঙ্কা, সম্মানিত প্রধান উপদেষ্টা বলছেন যে ছোটখাটো শক্তি নয় বড় শক্তি খেলছে, এই জায়গাতে যদি একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যায়, যেটা শরীফুল হাসান ভাই বললেন, এর দায় জামাত নেবে কিনা? হ্যাঁ, দেখুন, এই দায় জামাত নেওয়ার প্রশ্ন না। এই ক্ষেত্রে অধিকাংশ দল যে সকল বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করেছে, সেখানে যদি দুই একটি দলের সেখানে নোট অফ ডিসেন্ট থাকে, তাহলে সেই অল্প কয়েকটি দল সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে সে দায়িত্ব তাদের উপরে আসতে পারে। তো সেই ক্ষেত্রে এই দায়িত্ব জামাতের উপরে আসবে না, কারণ এখানে গণভোট, এটা জনগণের দাবি। আর জামাত তো এখানে রায় চাচ্ছে না, জামাত চাচ্ছে ভোট। জনগণ কি বলে সেইটা দেখতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে জনগণ কি বলে সেটা দেখতে অসুবিধা কি? যদি জনগণ রায় না দেয় তাহলে সেটা বিপক্ষে চলে যাবে, অসুবিধা কি? অতএব জামাতের দাবি তো যৌক্তিক। এখানে জামাত সহ শুধু জামাত একটি দল নয়, এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 8টি দল যারা এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন, আপনি আলোচনা করবেন। ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে জনগণের রায় যদি সন্তোষজনক মাত্রায় অথবা পরিমাণে পাওয়া না যায় গণভোটের মধ্যে দিয়ে, তখন তো আরেক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। না, এই ক্ষেত্রে আমরা কনফিডেন্ট এনাফ যে এক্ষেত্রে জনগণের ভোটই হয় না, আপনারা কিভাবে কনফিডেন্ট হয়ে যান কিভাবে? মানে আপনি আগে থেকে রেজাল্ট জানেন ভাই? না, সে একটু শোনেন, আপনি যে কথা আসছে, একটা দল বাদে তো ভাই আরো 14টা দল আছে ভাই যারা চায়নি, বেশিরভাগ দল তো চাচ্ছে না। সেই বেশিরভাগ দল, সেই দলের অবস্থান সেটাও তো দেখতে হবে। মানে বিএনপির চেয়ে জামাতের জনসমর্থন বেশি না, সেই বিএনপির কথা আমরা বিএনপি বড়দের, এটা তো আমরা স্বীকার করি। আপনি যদি বলেন জনগণ চাইছে, তো এই দেশে তো এখনো মোট জনগোষ্ঠী একটা বড় অংশ বিএনপির, তো বিএনপির জনগোষ্ঠী চাইছে না, জামাতের আপনারা কি করে বলেন জনগণ চাইছে? আমি একটু অ্যাড করি, যদি আপনি বললেন আমি একটু প্লিজ অ্যাড করি। আপনি যদি সেই অর্থে বলেন তাহলে বিএনপি যতবার গভর্নমেন্ট ফর্ম করেছে কত পার্সেন্ট ভোট পে করেছে? যদি ম্যাক্সিমাম 40% হয় তাহলে তো 60% মানুষ ভোট দেয় নাই। এক্স্যাক্টলি। তাহলে এই যে আমরা জুলাই সনদের মধ্যে বা কোথাও তো বলেই নাই যে ঠিক কতটা দল ভোট দিলে 50+1 এরকম ভোট হলে আমরা সেটাকে মানবো। এর মানে আলোচনাটা যেটা আছে, আমরা বরং এই এলাকায় সেইটা নিয়ে যেতে পারি যে আমরা সবাই প্রবলেমগুলো মিনিমাইজ যত করে আমাদের নির্বাচনটা আনা যায়। কিন্তু এখন এই ভাইও যেটা যে প্রবলেম তো মিনিমাইজ হচ্ছে না, এটা তো আরো ম্যাক্সিমাইজ হচ্ছে। জনাব সাকিব, আপনার কাছে আসতে চাই, যেটা আমাদের শরীফ ভাই আপনার কাছে একটি আলোচনার মাধ্যমে প্রশ্ন রাখছিলেন যে ঐক্যমত্য কমিশনে আপনারা যে স্বাক্ষর করলেন জুলাই সনদে, এরপরে যখন এটা সরকারের কাছে হস্তান্তর করালো, সেই জায়গাতে বেশ কিছু পরিবর্তন, এর দায়টা কি নেবে বা এটা কিভাবে হলো? প্রথম প্রশ্ন হচ্ছে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, পদ্ধতি বাস্তবায়ন পদ্ধতি স্বাক্ষর হয়নি। বাস্তবায়ন পদ্ধতি ওনারা একটা প্রস্তাব জমা দিয়েছেন। বাস্তবায়ন পদ্ধতির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ওনারা জুলাই জাতীয় সনদটাকে যুক্ত করেছেন, কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট এবং বাস্তবায়নের যে নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়ন হবে তার যে নোট, সেটা ছাড়া এটা ওনারা পারেন না। পরিষ্কারভাবেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আপনাকে গণভোটে যেতে হবে, এবং যেটা ছাপা হয়েছে, যেটাতে আমরা স্বাক্ষর করেছি, এটা হতে পারে কমিশনের প্রস্তাব, কিন্তু কমিশনের প্রস্তাব যেহেতু ঐকমত্য নয়, কাজেই সেটার কোনো গ্রহণযোগ্যতা নাই। ওইটা ছিল ঐকমত্য। দুই হচ্ছে যে আমি একটু ওনার আলোচনা থেকে এসে একটু যাই, ক্যান্টনমেন্টে যাওয়া, ক্যান্টনমেন্টে তো কোনো সিদ্ধান্ত হয়নি। গণভবনে যাওয়া, গণভবনে তো কোনো সিদ্ধান্ত হয়নি। একটা সিদ্ধান্ত শুধু নেওয়া হয়েছে, ছাত্র সমাজের কি দাবি ছিল, শেখ হাসিনা পদত্যাগ করবে এবং একটি অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকারের হাতে। আমরা পরিষ্কার করে বলেছি, ক্যান্টনমেন্টে এই আলোচনা হয়েছে, বঙ্গভবনেও আলোচনা হয়েছে যে ছাত্র সমাজের দাবি পূরণ করা হবে, এইটা সেনাপ্রধানও ঘোষণা দিবেন এবং প্রেসিডেন্টও ঘোষণা দিবেন। দুই জায়গায় ঘোষণাটা এসেছে, এতটুকুই। কিন্তু বাকিগুলো হচ্ছে সব টুকিটাকি জিনিস, গ্রেফতারকৃতদের ছেড়ে দেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে খুব খারাপ না হয়, মানুষের জানমালের নিরাপত্তা ইত্যাদি। এগুলো কোনো পলিটিক্যাল মানে ওই অর্থে না, এগুলো হচ্ছে একেবারে এসেনশিয়াল করণীয়। তাহলে রাজনৈতিক সিদ্ধান্তটা কি হচ্ছে? একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, কাদের সাথে? ছাত্র সহ স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে। এখন আজকে যে উনি বলছেন যে ক্যান্টনমেন্টে যাওয়ার প্রয়োজন ছিল না, ক্যান্টনমেন্টে যে যদি আমরা একটা ক্যান্টনমেন্টের সরকার অথবা ওইখানে বসে করতাম, তাহলে আপনি কথাটা বলতে পারতেন। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 5 তারিখ রাত 9টার পরে যে ঘোষণা এসছে, তারপরে 6 তারিখ থেকে আলোচনা শুরু হয়েছে। আলোচনার স্টেক হোল্ডার কারা ছিল?
এই যে আজকে যারা এনসিপি গঠন করেছেন তারা এবং প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, আর কোন কোন দলের সাথে কথা বলা হয়েছে আমি জানি না। আমরা 5 তারিখে যে যুক্ত ছিলাম, 6 তারিখ থেকে এই আলোচনা প্রক্রিয়া আমার জানা মতে খুব বেশি দলের সাথে কোনো আলোচনা করা হয়নি, অন্তত আমাদের সাথে করা হয়নি, গণতন্ত্র মঞ্চের সাথে করা হয়নি, এটা আমরা জানি, এটা পরিষ্কার করে দাবি করতে পারবো। তাহলে দায় হচ্ছে এই 3টি দলের। তারা যা করেছে 8 তারিখের যে এইভাবে সরকার গঠন, এর পুরো দায়টাই 3টি দলের। আজকে তারাই কিন্তু বিতর্ক তৈরি করছে, জামাত ইসলামী এবং এখন আসি আপনি বলছেন কেন আমি শহীদ মিনারে যাই নাই, আমি আবু সাইদের ভাই অথবা পিতাকে দিয়ে আমি কেন শপথ নেই, কে মানা করেছিল আপনাদের? আপনাদের দায় নিতে হবে যে কেন আপনারা করেননি। বলা পরে সুযোগ পেলে কোনোদিন বিতর্ক করবো। 90 এই দেশে কোনো গণ অভ্যুত্থান হয় নাই, এটাই শুধু বলার জন্য। বাকি আলোচনা শুনছে হাবিব ভাই, সেই যেটি আমাদের হাদি ভাই যেটি যুক্ত করলেন একটি প্রসঙ্গ, যে আসলে 90-তে গণ অভ্যুত্থান হয়নি, আপনি তো সেই আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন, এই প্রসঙ্গে একটু শুনতে চাই। আরো প্রশ্ন আছে আপনার কাছে, এই প্রশ্নের কি উত্তর দেব? 82 সাল থেকে 90 সাল পর্যন্ত একটানা আন্দোলন করতে হয়েছিল। আমরা আন্দোলন করতে গিয়ে মার খেয়ে গিয়ে যতদিন হাসপাতালে ছিলাম, এখন যারা কথা বলে তাদের বয়সে তত না, এবং আমরা নির্দিষ্ট দাবি নিয়ে সর্বশেষে আমরা 10 দফা নিয়ে আন্দোলন নেমেছিলাম। তো সেটাকে কোনো আন্দোলন যদি না বলে, কেউ গণঅভ্যুত্থান না বলে, তাহলে এটার সাথে যুক্ত কথা বলার কোনো আমার ইচ্ছা হয় না, ইচ্ছাই হয় না। এবং এই যে 90-এর গণঅভ্যুত্থানকে যারা ছোট করে দেখে, যারা নূর হোসেনের আত্মদানকে অবহেলা করে, যারা সেলিমদের তাকে তোলা পৃষ্ঠভাগে অস্বীকার করে, যারা ডাক্তার মিলনের আত্মদানকে যারা হিসাবে আনতে চায় না, জি, তাদের সম্বন্ধে কথা বলার কোনো সুযোগ নেই। যে হাবিব ভাই অসংখ্য ধন্যবাদ। শরীফুল হাসান ভাই, যে দায় তাদেরকে নিতে হবে যারা এখন নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, এটা নিয়ে যদি বিতর্ক হয়, নির্বাচন শেষ পর্যন্ত না হয়, তাদেরকে দায় নিতে হবে। হাবিব ভাই বললেন। আমি শুধু বলি, যুগে যুগে যারা দেশের জন্য পরিবর্তনের জন্য স্বপ্ন দেখেছে, এমন কোনো সময়ের কোনো মানুষের আত্মত্যাগ নিয়ে কোনো প্রশ্ন করা উচিত না। হাবিব ভাইরা যেহেতু সরাসরি রাজপথে ছিল, আমি মনে করি যে হাবিব ভাই যদি হাদি বা কারো কথা কষ্ট থেকে, আমাদের কখনোই আরেকজনকে কখনোই অসম্মান করা উচিত না। আমাদের মনে রাখা উচিত প্রতিটা ধারাবাহিকতার ক্ষেত্রে আসে। আমি হাদির পক্ষ থেকে দুঃখিত বলছি, আমি জানি না হাদি বলবে কিনা, কিন্তু আমি আবারও বলি, সাধারণ মানুষ এই যে মুক্তিযুদ্ধ বলেন, ভাষা আন্দোলন বলেন, 90 বলেন, 24 বলেন, তারা কি দেশ চেয়েছিল? তারা দেশ চেয়েছিল আপনার পুলিশে এমন লোক থাকবে না যে আপনি দল দেখে তাকে মারবেন, আদালতে গিয়ে আপনি দলের কারণে বিচার পাবেন, তারা সেটা চায় না। তারা চায় না যে চাকরিতে আপনি কখনো তার রাজনৈতিক দল দিয়ে তাকে পদোন্নতি দিবেন, তাকে ভেরিফিকেশনে বঞ্চিত করবেন। সাধারণ মানুষ চায় না যে তাকে আপনি দুর্নীতি লুটপাটে করবেন। এদেশে 54 বছরে কখনো সাধারণ মানুষের সেই রাষ্ট্র হয়নি, সেই রাষ্ট্রের দিকে আসলে বিন্দুমাত্র চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি বলতে পারেন পৃথিবীর অন্যান্য দেশ কি হয়ে গিয়েছে। এই যে অন্যান্য দেশগুলো দেখেন, এখন পর্যন্ত ভোটের চেয়ে, গণতন্ত্রের চেয়ে বেস্ট কোনো পদ্ধতি আবিষ্কার হয়নি পৃথিবীতে। সেজন্যই ঝড় হোক ঝঞ্ঝা হোক, প্রতি 5 বছর পর একটা নির্বাচন হতে হবে এবং সবাইকে একটা নির্বাচন হতে হবে। দেখেন, আমরা যদি বলি যে অমুকের বিচার না হলে অমুকের নির্বাচন হবে না, বিচারটা আপনি চাওয়ার অধিকার আছে। তো একটা বিচারটা যদি আপনি তাহলে 10 বছর লাগে, নিচের আদালত উপর আদালত, তাহলে কি 10 বছর নির্বাচন হবে না? আমি আবারও বলি, একটা দেশে যাই হোক না কেন, আপনি 5 বছর পর নির্বাচনটা করেন, আপনি আদালতটা ঠিক করেন যে ওখানে কোনো রাজনৈতিক দল নয়, আপনি সাধারণ মানুষ বিচার পাবেন। আপনি পুলিশকে নিজের মতন করে ইউজ করেন না, আপনি এমন কোনো বাহিনী গঠন করেন না বিরোধী দলকে দমন করার জন্য, আপনি কাউকে গুম করেন না, ক্রস ফায়ার করেন না, স্বাভাবিক চর্চা করেন, দেশ আগাবে। শরীফুল হাসান, অসংখ্য ধন্যবাদ। শরীফ ওসমান হাদি, আপনার হয়ে শরীফ ভাই ক্ষমা চাইলেন, আপনি কিছু বলবেন কিনা? না, আমি তো কোনোভাবেই দুঃখিত না, ভাই আমাকে ভালোবেসে হয়তো বলেছেন। কারণ আমি যদি হাবিব ভাইকে দুঃখ দিতাম তাহলে দুঃখিত হতাম। আমি তো হাবিব ভাইকে কিছু বলি নাই, আমি খুবই একাডেমিক জায়গা থেকে বলেছি, যেটা রেজাউল করিম রনি ভাই অনেকদিন ধরে, যেমন আমাদের সবাই যখন ভালোবেসে জুলাই বিপ্লব বলেছিল, আমরা বলেছি না, এখানে বিপ্লব হয় না, এটা গণ অভ্যুত্থান। আর গণ অভ্যুত্থান দেখেন, আবার বলি, এদেশে শব্দের যে রাজনীতি, এইটা নিয়ে আমি কিছু বোঝাপড়া আছে, এটা আমি খুব প্রকাশ্যে দাবি করি। বাংলাদেশে কিভাবে শব্দের রাজনীতির মধ্য দিয়ে 69 ওই দেশে কোনো গণ অভ্যুত্থান হয় নাই, কারণ শেখ মুজিব শুধু মুক্তি পায় নাই, পাকিস্তানে ওই সময় অনেককে ছাইড়ে দিতে হয়েছে, এগুলো ভিন্ন আলাপ। 90 একটা বড় রাজনৈতিক আন্দোলন হয়েছে, অসাধারণ। মুক্তিযুদ্ধ গণ অভ্যুত্থান তো নাকি? তাও না, এই যে ভাই, এটা আপনি খোঁচা দিলেন। আপনি যেটা বলেন এই যে 69 না বানানোর, প্লিজ না 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 ভাই, প্লিজ আমার মতো বলতে দেন ভাই। আপনারটা আপনি বলেন ভাই, আপনারটা আপনি বলেন। এই সইটা বন্ধ করে দেন অনুষ্ঠান, বলুন আপনারটা প্লিজ আপনি বলেন। আর বন্ধ করতে বললে বন্ধ করতে বলেন। সেটা হলো, আমি আপনাকে দেখেন, আমি এই আলোচনার বাইরেও আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই,
এবং এইটা আপনি আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি বলবো যে এটা গণ অভ্যুত্থান। আমি কি কারো অবদান অস্বীকার করেছি? যেমন আপনি এখন যারা জুলাইকে বিপ্লব বলতে চায়, তাহলে এখন তো সে খুবই মাইন্ড করবে কেন বিপ্লব বলে না, কিন্তু না, এটা একাডেমিক বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান হয়েছে, আপনি বিপ্লবী সরকার করতে পারেন নাই। একইভাবে 90তে একটা দুর্দান্ত রাজনৈতিক আন্দোলন হয়েছে। আপনি বলেন যে রাজনৈতিক দলগুলোর বাইরে কি পরিমাণ গণমানুষ এখানে অংশগ্রহণ করেছিল। শুধু একটা ছোট কথা বলে রাখি, পরে আপনারা ডিবেট করেন। যদি এখানে চূড়ান্ত গণ অভ্যুত্থান হইতো, তাহলে এরশাদ কিন্তু পরবর্তীতে সঠিক ইলেকশনের মধ্যে অনেকগুলো আসন পাইছে। এই কথাটা মনে রাখেন। এরশাদের যে জাতীয় দল, মানে গণ অভ্যুত্থানে যার পতন হয়, এখন আওয়ামী লীগ কতটা ভোট পাইবে? আওয়ামী লীগ চেহারা দেখায়, রাস্তায় নামে, এইখানে বসে জয় বলে, যাত্রাবাড়ি গিয়ে বাংলা বলে, অথচ এরশাদ তো এদেশে ছিল, এরশাদের দল করছে এটা পলিটিক্যাল পার্টিগুলো একটা ক্রেডিট নেওয়ার জন্য গণ অভ্যুত্থান বলে। হ্যাঁ, এটা অসাধারণ রাজনৈতিক আন্দোলন হয়েছে। একইভাবে 90-র কথা বলছেন? হ্যাঁ, 90-র কথা বলছেন। অসাধারণ রাজনৈতিক আন্দোলন হয়েছে, কিন্তু আমি বলছি দ্যাট টার্ম ইজ গণ অভ্যুত্থান। এর মানে কি আমি আপনাকে ছোট করলাম? এখন আমি যদি আবার বলি যে জুলাই বিপ্লব, হাবিব ভাই বলবে বিপ্লব হয় না, তখন আমি খুব মাইন্ড করবো না, এটা তো বিপ্লব হয় না, যেটা আমাকে সত্য মানতে হবে, এটা গণ অভ্যুত্থান হয়েছে। আমি ছোট ছোট করে একটা বলি, শরীফ ভাইয়ের সাথে আর আগে একদিন শুধু এখানে বসেছিলাম, একই অবস্থা। শরীফ ভাইয়ের ওই সব দুঃখবোধ একই সময়। উনি বলছেন যে উনি এই গত 1.5 বছরও কোনো পরিবর্তন দেখেন নাই, ওনার হতাশা। এই হতাশাটা শরীফুল ভাই না, এটা আমাদের সবার আছে। কিন্তু যে বিল্ডিংটা আপনি ধ্বংস করেছেন গত 15 বছর 20 বছর ধরে, 1.5 বছরে এইটা কতদিনই নির্মিত হবে? এর মানে এই সরকারকে সাফাই দেওয়ার কোনো দরকার নাই। এই সরকারের তো আমরা মানে আমি তো এনসিপিরও না, আর আমি সরকারের কোনো পার্ট না। গত 1.5 বছরে কোনো সচিবালয় তো দূরের কথা, সরকারি অফিসের বারান্দায় গেছে এই প্রমাণে কেউ বলতে পারবে না। কিন্তু আপনি যখন অতি সরলীকরণ করে ফেলেন, আপনি এই জেনারেলাইজেশনের মধ্যে দিয়ে যান যে কোনো পরিবর্তন হয় নাই। সব থেকে বড় পরিবর্তন কি জানেন? বাংলাদেশের সাকিব ভাইরা আর জামাতের নিয়ামুল করিম ভাইরা, দুই প্রান্তের দুই মানুষেরা যখন বাংলাদেশের নতুন রাষ্ট্র নির্মাণের জন্য দিনের পর দিন এক জায়গায় বসেছেন, তারা কি জামাতের রাজনীতি করবে? জামাত কি বিএনপির রাজনীতি করবে? কিন্তু দেখেন এই যে জাতি গঠন প্রক্রিয়ায় তারা দিনের পর দিন ঐক্যমত্য কমিশনে বসলেন, এবং তার একটা, এবং আমি একটা কথা বলতে চাই, এটা রনি ভাই অ্যাড্রেস করেছেন। এখন মিডিয়া বরং বারবার বলবার চেষ্টা করছে যে সব দল মুখোমুখি হচ্ছে, কোনো মুখোমুখি হয় নাই, সব দল কাছাকাছি আছে, এটা বরং মিডিয়া উস্কে দিচ্ছে। আওয়ামী লীগ জাতি গঠনের জন্য জামাতের সাথে বসে নাই। এবার ধরেন আপনি কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগের কথা আরো বাদ দেন, আওয়ামী লীগ তো পপুলার পলিটিক্স করে, সে তো আর আইডিওলজির পলিটিক্স করে। কমিউনিস্ট পার্টি বসছে না জামাতের সাথে, সিপিপি বসছে না, বাসদ বসছে না, জাসদ বসছে না, তো এটার সাথে আপনি আওয়ামী লীগের সাথে বলতে পারবেন? আর এই আওয়ামী লীগ কি সেই আওয়ামী লীগ ছিল? আজকের যে গণহত্যাকারী আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ তো সবার সাথে ছিল। আমি ছোট করে আরেকটা বলতে চাই, ভাই যেটা বলছিলেন যে ট্রাম্পের কথা, দেখেন নির্বাচন লাগবে, কেমন নির্বাচন লাগবে? সেই কেমন নির্বাচন আমরা বাংলাদেশের মানুষ যদি ট্রাম্পের মতো করে ভোট দিতে হয়, এখানে যে আওয়ামী লীগ 1-11 করে ক্ষমতা আসছিল, তখনও তো মানুষ ভোট দিচ্ছিল, কিন্তু মানুষের ভোট বাক্সে পড়ে নাই, নৌকার কাছে ছিনতাই নেওয়া হয়েছে। সুতরাং আমাদের এইগুলো বুঝতে হবে।